1:30 ওটা নিয়ে ফেলছেন? আমি তো জানতাম না ওখানে আপনি আছেন। আমি ভাবছি মানে 12 ব্যাচ আর 11 ব্যাচ, তো ওদের আর কি ম্যাথ ক্লাসটা হচ্ছিল না। হ্যাঁ, তো ওরা এসে বললো যে স্যার 3:30 পর্যন্ত থাকবো, ক্লাসটাকে আগে নিয়ে নেওয়া যায় কিনা। দেখলাম ম্যামও ফাঁকা আছে, তো ক্লাস নিয়ে নিল। ইয়ের সাথে স্যার ওই যে ইংলিশ। হ্যাঁ, সিফাতি ম্যাম উনি ক্লাসটা নিয়ে নিয়েছে। ইয়ে শুনলাম হচ্ছে ম্যামের নাকি বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুনিরা ম্যাম বেবি হয়েছে। এই তো কবে, সোমবার সোমবারে হয়েছে। সবাই আশা করি ভালোই আছে। তো কয় কিনতে মাস? আছে 3 মাস। 4 মাস নয়, এই মাসেই গিয়েছে, এই মাসে গিয়েছে। আচ্ছা, এটা কি পেইড লিভ হয় নাকি নন পেইড? মানে আমার জানা মতে পেইডই হওয়ার কথা। মানে আমি এখানে কোনো স্পেশাল রুল আছে কিনা আমি অ্যাটলিস্ট জানি না, আমার মনে হয় পেইড। এগুলো তো লাইক অনেকটা মেডিকেল লিভের মতো আসলে। ওই কথা কি ক্লাস করতে গেছিলাম তা ফাঁকা না আরে ওই সংঘাতটা হ্যাঁ ওই জায়গায় কি উপরে ফাঁকা দেখি না 14 ডলার ফাঁকা নেই? দেখতে হ্যাঁ 1400 একটা ক্লাস আছে এখন মনে হয় না ফাঁকা আছে। আরে 1200 এক ফাঁকা নেই? ও আচ্ছা, এটাতে সায়েন্স আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু এটা একটু হালকা একটু করে 2-4টা স্লাইড একটু পড়ে যাই এখন ওনার পড়া। হ্যাঁ আচ্ছা, আমরা একটু মিলিটারি টেক্সটাইল সম্পর্কে পড়তেছিলাম। মিলিটারি টেক্সটাইল আমরা কি জানি? মিলিটারি টেক্সটাইল মানে এটা একটা টেকনিক্যাল টেক্সটাইল। টেকনিক্যাল টেক্সটাইল বলতে আমরা বলছিলাম যে ঘুরে ফিরে তো হচ্ছে একই টপিকসের মতো মনে হচ্ছে সবগুলো। মিলিটারি টেক্সটাইল তো হচ্ছে ইয়াতে পড়ছিলেন না? জিও টেক্সটাইল। হ্যাঁ, জিও টেক্স, এটা তো জিও টেক্স তো ইয়াতে ওই যে আপনার হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলে এখন টেকনিক্যাল টেক্সটাইল পড়তেছি। এখন কিন্তু টেকনিক্যাল টেক্সটাইল শুরু করছে। না, আমার তো ওই যে ন্যানো টেক্স। আর ওইটা টেকনিক্যাল টেক্সটাইল আর ন্যানো টেকনোলজি। আচ্ছা, টেকনিক্যাল টেক্সটাইল আর ন্যানো, হ্যাঁ ন্যানো টেক এইটা কিন্তু না স্যার, হচ্ছে এর আগের সেমিস্টারে কি ছিল আমাদের ওইটাতেও কিন্তু হচ্ছে এই যে ম্যানমেড ফাইবার ছিল, ওখানে আমরা হইতাছে ইয়া পড়ছিলাম কি বলে হাই পারফরম্যান্স ফাইবার পড়ছিলাম, ওখানে আমরা হচ্ছে অ্যারামিড ফাইবার পড়ছিলাম। অ্যারামিড ফাইবার দিয়ে আমরা হচ্ছে ব্যালিস্টিক প্রোটেকশন, বুলেট প্রুফ জ্যাকেট করতে পারি। হ্যাঁ, বুলেট প্রুফ জ্যাকেট মিলিটারি টেক্সটাইলের একটা অংশ। মিলিটারি টেক্সটাইল আরো আছে, মিলিটারি টেক্সটাইল আরো আছে। যাই হোক, ওটাই আসতেছি, হালকা একটু বলে আসি। টেকনিক্যাল টেক্সটাইল আমরা কি বলছিলাম? টেকনিক্যাল টেক্সটাইল হচ্ছে যেটা আসলে মানে অ্যাস্থেটিক পারপোজ না, বরং হচ্ছে তার ফাংশনালিটিটাকেই আর কি বেশি প্রায়োরিটি দেয়। সেই টেক্সটাইলগুলোকে আমরা টেকনিক্যাল টেক্সটাইল বলে থাকি। তো মিলিটারি টেক্সটাইল আমাদের একটা টেকনিক্যাল টেক্সটাইল কেন? কারণ এটা মিলিটারি টেক্সটাইল দেখতে তো মানে খুব সুন্দর বা এরকম কিছু না। হ্যাঁ, বাট ওইটা তার ফাংশনালিটি যেটা মানে প্রোটেকশন দেয়া, কোনো এনভায়রনমেন্ট থেকে প্রোটেকশন দেয়া বা হচ্ছে ওয়ার থ্রেট থেকে প্রোটেকশন দেয়, প্রোটেকশন দেয়াগুলো সে কাজ করে। হ্যাঁ, প্রোটেকশন দেওয়ার কাজগুলো করে, সেই জন্য এটা ক্ষেত্রে টেকনিক্যাল টেক্সটাইল আমরা বলতে পারি। হ্যাঁ, তো মিলিটারি টেক্সটাইলের সূচনা আসলে মানে মোটামুটি একদম কি বলবো, যখন থেকে আসলে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে তখন থেকে। আগের দিনে আমাদের যুদ্ধ বিগ্রহগুলো যে হইতো, ওখানে কি মানে ঢাল তলোয়ার নিয়ে আসতো। হ্যাঁ, তখন ঢাল তলোয়ার নিয়ে যখন আসতো তখন দেখতেন যে বর্ম করতো, এবং বর্মগুলো অনেক বেশি যে যত ধনী বা যে যত বেশি বীর হতো তার বর্মগুলো আসলে ওরকম চাকচিক্যপূর্ণ থাকতো। হ্যাঁ, মানে অনেক দূর থেকেই মানুষ দেখতে পাইতো যে ও মুখ আসতেছে। হ্যাঁ, বাট পরবর্তীতে আসলে কি হলো, যখন হচ্ছে এই রিভলভার বা হচ্ছে বন্দুক জাতীয় যেগুলো আছে, রাইফেল, হ্যাঁ এইগুলোর বা আগ্নেয়াস্ত্র মানে ফায়ার আর্মসের যখন আসলে সূচনা ঘটলো, তখন দেখা গেল না ভাই, মানে দূর থেকে যদি কেউ আমাকে চিনে ফেলে, দূর থেকে যদি কেউ আমাকে স্পট করতে পারে, সে দূর থেকেই আমাকে মেরে ফেলতে পারবে। না তো কি কি ভাই, টিপানি হয়ে গিয়েছি বন্ধ করে গেলাম নাকি? আচ্ছা, তো তখন থেকে আসলে মেইনলি মিলিটারি টেক্সটাইল একটা বিরাট একটা রিভলিউশন আসলো। না তো আপনি যদি ব্রিটিশ আর্মির কথাই চিন্তা করেন, ব্রিটিশ আর্মিরা মানে এখনো হচ্ছে রয়্যাল গার্ডরা দেখবেন বিশাল একটা টুপি পরে, লাল কালারের একটা ইয়া পরে। হ্যাঁ, তো রয়্যাল আর্মিও তখন এরকম একটা পোশাক পরতো, বাট পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারলো যে না, এরকম চাকচিক্যপূর্ণ পোশাক পরে আসলে যুদ্ধ হয় না। হ্যাঁ, তো তখন তারা আস্তে আস্তে কি করলো, ব্রিটিশ আর্মির কথাই আমরা বলতেছি,
1900 সালের মানে 1900 সালের দিকে 1902 বা 3 এরকম বা 14-15 এরকম না, মানে 1920 এর আগে না, প্রথম 20 বছরের মধ্যে তখন তারা কি করলো, তখন তারা হচ্ছে খাকি একটা পোশাক নিয়ে আসলো। হ্যাঁ, খাকি পোশাক আনার রিজন কি, কারণ হচ্ছে মানে তখনকার তো কি বলে এই ব্রিটিশ সাম্রাজ্যের বেশিরভাগ দেশগুলো দেখবেন মানে মিডল ইস্ট বা হইতেছে যে সাউথ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এগুলো তো আসলে মানে একটু কাদামাটির পরিমাণ আসলে বেশি। হ্যাঁ, কাদামাটির পরিমাণ বেশি, তো এখানে খাকি ড্রেস পরে একটু কি বলে ক্যামোফ্লেজের একটা সুযোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে একটু লুকায় থাকার একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে তারা হচ্ছে খাকি পোশাকটা প্রচলন করলো। হ্যাঁ, এরপর থেকে আস্তে আস্তে আসলে এই মিলিটারি টেক্সটাইল নিয়ে খুব বেশি কি বলবো মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজ হওয়া শুরু করলো। এখন আমরা এই বিভিন্ন ধরনের মানে বিভিন্ন আর্মি বিভিন্ন ধরনের আসলে পোশাক দেখতে পাই। হ্যাঁ, সবকিছুই কিন্তু দেখবেন কি মানে ওই আর্মি আসলে স্পেসিফিক কোন রিজিয়ন আসলে কাজ করে সেইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফর এক্সাম্পল বাংলাদেশ আর্মির কথা যদি বলি, বাংলাদেশ আমরা জানি যে মানে সবুজ একটা দেশ। হ্যাঁ, সবুজ দেশ, এখানে বন জঙ্গল বেশি, যদি এমন আসলে সম্পূর্ণ বিষয়টা খাটে না, যাই হোক, বাট সেই কারণে কিন্তু আমাদের আর্মির পোশাকটা দেখবেন একটু সবুজ হলুদ মানে জঙ্গলের মধ্যে লুকায় থাকা যায় এরকম একটা ক্যামোফ্লেজ তৈরির জন্য পারফেক্ট একটা পোশাক হিসেবে আসলে তৈরি করা হয়। হ্যাঁ, তো এই পোশাকের কাজ যে শুধুমাত্র আমাদেরকে ক্যামোফ্লেজ দেয় বা লুকায় রাখতে সাহায্য করে সেটাই না, এখানে কিন্তু অন্যান্য অনেক ধরনের থ্রেড থেকেও কিন্তু আসলে রক্ষা করে। দেখবেন কি মানে ওদের ফেব্রিকগুলো কিন্তু মানে নর্মাল কাপড়ের মতো হয় না। হ্যাঁ, নর্মাল গার্মেন্টের মতো কিন্তু হয় না। হ্যাঁ, ফেব্রিকগুলো একটু হালকা একটু মোটা এবং কোর্স হয় না। এগুলো কিন্তু সাধারণত হচ্ছে তারা যেন মানে ঠান্ডা থেকে প্রোটেকশন পায় বা হচ্ছে বন জঙ্গলে যখন যাবে বৃষ্টির পানি তাদের গায়ে পড়বে বা বিভিন্ন ধরনের পানি পড়বে সেখান থেকে যেন তারা প্রোটেকশন পায়। এরপর কি বলে মানে পোকামাকড় যেন তাদেরকে কম কামড়ায় বা হচ্ছে রিপেল করে, সেই জন্য আলাদা একটা ফিনিশ দেয়া থাকে তাদের গার্মেন্টে। এরকম করে আসলে কি বলে এই ফেব্রিক গুলো বা এই গার্মেন্ট গুলো আসলে তৈরি করা হয়। বিভিন্ন পার্সপেক্টিভের কথা আসলে চিন্তা করি না, শুধুমাত্র ক্যামোফ্লেজ বা শুধুমাত্র যে কোনো একটা প্রোটেকশন সেটা না, মানে ওভারঅল সবকিছু নিয়ে আসলে চিন্তা করে সেটা করা হয়। সেখানে একটা লেখা আছে দেখেন, ক্রাইটেরিয়া ফর মডার্ন মিলিটারি টেক্সটাইল ম্যাটেরিয়ালস, মানে কি মডার্ন মিলিটারির যে টেক্সটাইলগুলো ব্যবহার করে সেগুলোর আসলে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত। হ্যাঁ, এই যে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, ওই যেটা বললাম যে মানে কোথাও লুকিয়ে থাকার বিষয় বা হইতেছে এই যে পোকামাকড় যেন কম কামড়ায় এই বিষয়গুলো। হ্যাঁ, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, হ্যাঁ ওই যে কখন বৃষ্টি হবে কখন গরম থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা গার্মেন্টগুলো এখন তৈরি করি। ক্যামোফ্লেজ, কনসিলমেন্ট, ডিসেপশন রিকোয়ারমেন্ট, এটা নিয়ে তো অলরেডি বলেই ফেললাম যে মানে লুকায় থাকার এই বিষয়টা আসলে খুবই এখন জরুরি। হ্যাঁ, যে যত বেশি আসলে লুকায় থাকতে পারে তার ভিক্টরি তত বেশি। স্পেসিফিক ব্যাটলফিল্ড হ্যাজার্ড, হ্যাঁ বিভিন্ন ব্যাটলফিল্ডে কিন্তু বিভিন্ন ধরনের আসলে হ্যাজার্ড দেখা যায়। হ্যাঁ, কোথাও দেখবেন যে কেমিক্যাল উইপন ইউজ করে, কোথাও বায়োলজিক্যাল উইপন ইউজ করে। হ্যাঁ, এক জায়গায় আসলে এক এক ধরনের প্রোটেকশন দরকার হয়। হ্যাঁ, সেই অনুযায়ী আসলে আমাদের গার্মেন্টগুলো আসলে টেক্সটাইল মিলিটারি টেক্সটাইলগুলো আসলে তৈরি করা হয়। রিকোয়ারমেন্ট ফর ফ্লেম, হিট, ফ্ল্যাশ, কারণ এই আর্মি বা হচ্ছে ডিফেন্সে যারা আছে তারা তো সবসময় যে শুধু যুদ্ধ করে তাই না, বিভিন্ন ধরনের রেস্কিউ অপারেশনেও কিন্তু তারা যায়। এই বিভিন্ন জায়গায় যখন বম্ব ব্লাস্ট হয় বা মানে প্রচুর আগুন টাগুন পড়ে যায় তখন সেখানেও তাদেরকে যেতে হয়। হ্যাঁ, ফায়ার সার্ভিসের পাশাপাশি। হ্যাঁ, তো সেই জন্য আর কি রিকোয়ারমেন্ট ফর ফ্লেম, স্টিল, ফ্ল্যাশ এগুলো তো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, আছে না, আছে রেস্কিউর জন্য রেস্কিউ আছে। এরপরে হচ্ছে কুয়েত না সিরিয়া, সরি কুয়েত, টার্কি, হ্যাঁ টার্কি আর সিরিয়া। হ্যাঁ, আচ্ছা আমরা না মানে একটা বিষয় খেয়াল করলাম, আমরা না শুধু টার্কির কথাটাই জানি, মানে টার্কিতে এই এত বিশাল একটা ভূমিকম্প হয়েছে, বাট একই সাথে কিন্তু মানে টার্কি সিরিয়া দুইটাতেই কিন্তু হয়েছে। আমরা সিরিয়ার কথাটা আসলে চিন্তাই করি না, কেন কি জানি হয়তো মিডিয়া কভারেজ পাই নাই এক, আর দুই হচ্ছে টার্কিকে মানুষ বেশি চেনে যে টার্কি সিরিয়ালগুলোর জন্য। আচ্ছা, হতে পারে, বেশ ভালো একটা ইয়ে হতে পারে। আচ্ছা, এরপর আরেকটা ক্রাইটেরিয়া আছে দেখেন, ইকোনমিক কনসিডারেশন। হ্যাঁ, মানে এত এত হ্যাজার্ড থেকে আসলে আমার সৈন্যদেরকে রক্ষা করব সবসময় আসলে এটাও না, সাথে আমাকে এটাও চিন্তা করতে হয় যে আমার পকেটে কয় টাকা আছে পোশাকটা বানানোর জন্য। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তো
ওই তো কি কি মানে আমরা যখন একটা গার্মেন্ট বা একটা টেক্সটাইল মিলিটারি টেক্সটাইল গার্মেন্ট যখন আমরা তৈরি করব তখন আমরা কি কি ফ্যাক্টরগুলোতে আসলে আমরা লক্ষ্য রাখি, হ্যাঁ? ক্লোদিং কনফিগারেশন, আমার ক্লোদিংটার আসলে কনফিগারেশন কীরকম হবে, ডাবল লেয়ার হবে নাকি ট্রিপল লেয়ার হবে, হ্যাঁ? এগুলোর উপর ডিপেন্ড করে। কম্পোনেন্টস অ্যান্ড অপশনস, হ্যাঁ, কয় ধরনের কম্পোনেন্ট থাকবে, মানে কয়টা পকেট থাকবে, দেখবেন কিন্তু মানে একদম কি বলে ফ্রন্ট লাইনে যারা কমব্যাট করে তাদের পোশাকটা একটু ডিফারেন্ট হয়, আবার যারা হইতেছে যে সোয়াট বা এই ধরনের কি বলে কমান্ড অপারেশন যারা তাদের পোশাক একটু ডিফারেন্ট হয়, কিছু কিছু একটু ডিফারেন্ট হয়, হ্যাঁ? সেটা আসলে ডিপেন্ড করে যে কম্পোনেন্টস এবং অপশনসগুলো আসলে কি হবে, সাইজ কীরকম হবে, হ্যাঁ? ইজ অফ ডোনিং অন অ্যান্ড অফ, মানে কত সহজে আসলে পোশাকটা পরা যায়, কত দ্রুত পরা যায় বা কত সহজে খুলে ফেলা যায়, হ্যাঁ? ক্লোদিং কনস্ট্রাকশন, হ্যাঁ, কনস্ট্রাকশন আমরা মনে হয় যে এফএসডিতে পড়ছিলাম যে ফেব্রিকের কনস্ট্রাকশন, হ্যাঁ? তো এই কনস্ট্রাকশনটা আসলে কীরকম আমার হবে, হ্যাঁ? সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। অ্যাকোমোডেশন অফ আদার সিলেক্টেড অ্যাসেম্বল ইকুইপমেন্টস, আমি যেটা বলতেছিলাম যে মানে সোয়াট এবং এদের দেখবেন যে পকেট একটু বেশি হয়ে গেছে, মানে এখানে ওখানে অনেক কিছু আর কি লুকায় রাখার জন্য না, আসলে ঠিক মানে নিজেদের সাথে ক্যারি করার জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। কমফোর্ট অ্যান্ড রেস্ট্রিকশন অফ মোবিলিটি, হ্যাঁ, কমফোর্ট এটা তো আসলে মানে যে কোনো পোশাকের ক্ষেত্রে আসলে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া, হ্যাঁ? কমফোর্ট যদি না থাকে আসলে যদিও মানে ওইসব পোশাকের আসলে কমফোর্টেবিলিটি একটু কম, টি শার্ট পরার যে কমফোর্টটা তো আসলে ওখানে পাবো না, তাও যতটুকু আসলে কমফোর্টেবল করা যায়, হ্যাঁ? আচ্ছা, এগুলো হইতেছে মেইনলি আমাদের আচ্ছা, মিলিটারি টেক্সটাইলের আসলে কমব্যাট ক্লোদিং সিস্টেমের আসলে একটা দেওয়া আছে যে মানে কি ধরনের লেয়ার ইউজুয়ালি থাকতে পারে, হ্যাঁ? ফাউন্ডেশন লেয়ার একটা থাকে, মিড লেয়ার, আউটার শেল লেয়ার, হ্যাঁ, এক্সট্রিমিটিস, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন লেয়ার আসলে থাকে। এখন সব পোশাকে যে এই সবগুলো লেয়ারই আসলে থাকবে বিষয়টা ওরকম না। ওই একটু যেটা বলতেছিলাম যে মানে এক এক জায়গায় কিন্তু পোশাকগুলো এক এক রকম হয়, এক এক রকমের মানে ডিফারেন্স থাকে। এরপরে ইকোনমিক যে কনসিডারেশন সেটা তো অবশ্যই থাকে, কারণ যত বেশি লেয়ার লাগাবো ততই কিন্তু আলটিমেটলি আমার কস্টও কিন্তু বেড়ে যাবে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের মিলিটারি টেক্সটাইলের মিলিটারি টেক্সটাইলে আসলে এগুলো দেখেছি আমরা। এর আগে আসলে আমরা মিলিটারি টেক্সটাইলের মানে গত ক্লাসগুলোতে মিলিটারি টেক্সটাইলের হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, অল্প কিছু বাকি ছিল। তো কোনো ধরনের কোয়েশ্চেন? ওকে, তাহলে এখানে শেষ করি না? ওকে, ঠিক আছে।